আসসালামু আলাইকুম। আমি ওমর ফারুক। পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। এখন আমি যেটা বলছিলাম সেটা হলো ভাষা পরিবারটা আমাকে জানতে হবে। এখন কোন ভাষা পরিবারটা জানবো? আগেই বলে দিচ্ছি। কোনটা জানবো? ইন্দো ইউরোপীয়টা জানবো। একে আমি এখানে লিখে দিই ভাষা পরিবার। ভাষা পরিবার। ঠিক আছে? ভাষাদেরও পরিবার আছে। ঠিক আছে? ভাষা পরিবার। তো ভাষা পরিবারে আমাকে জানতে হবে ইন্দো ইউরোপীয়টা। আমি তোমাকে বলছি ইন্দো ইউরোপীয়টা জানবো। ইন্দো ইউরোপীয়। এই ভাষার বংশ, মনে করো এটা তোমার গোষ্ঠী বা বংশ, এটাকে তুমি ভালো করে জানবা। জানাটা খুব ইজি। এই ইন্দো ইউরোপীয়র এই গোষ্ঠীতে ২ টা বড় ছেলে সরি, বড় ছেলে তো ২ টা হয় না। ২ টা ছেলে আছে। ইন্দো ইউরোপীয় এই গোষ্ঠীটার ২ টা ছেলে আছে। ইন্দো ইউরোপীয় কোনো ভাষা না কিন্তু। এবং যে ২ টা ছেলে ওইটাও ভাষা না। আমি দিচ্ছি আগে লিখে দেই, হ্যাঁ? এই ইন্দো ইউরোপীয়র ২ টা ছেলে আছে। একটা হচ্ছে কেন্তম। নাম কি? কেন্তম। ছেলেটার নাম কেন্তম এবং আরেকজনের নাম হচ্ছে শতম। শতম। এটা হলো বড় ছেলে, এটা হচ্ছে ছোট ছেলে। কেন্তম এবং শতম। এখন আমি তোমাকে বলবো ভাইয়া, ইন্দো ইউরোপীয় মনোযোগ দাও, মনোযোগ দাও। ইন্দো ইউরোপীয়, কেন্তম, শতম কোনটাই আসলে ভাষা না। ভাষা পরিবার। ঠিক আছে? এখন দেখো। আমরা কেন্তম নিয়ে আলোচনা করব না। কেন আলোচনা করব না? কারণ আমাদের যে ভাষা বাংলা ভাষাটা এটার বীজ বপন এখান থেকে হইছে। শতম থেকে। ইন্দো ইউরোপীয় ২ ভাগে ভাগ করলাম আমরা, শতম থেকে আসবো। তুমি এটাকে বলতে পারো কি জানো? আমি যদি ফর্মালি বলি তাহলে ইন্দো ইউরোপীয় যে ভাষা বংশটা সেটা আসলে অনেক বড় হয়ে যায়। অনেক ভাষা বংশটা বড় হওয়ার কারণে চিন্তা করে যে ইন্দো ইউরোপীয়তে অনেক ভাষা জমে গেছে তাহলে আমি ২ টা সাবসেক্টর ভাগ করে দেই। এখানে কিছু ভাষা থাকবে, এখানে কিছু ভাষা থাকবে। সেই ধারাবাহিকতায় শতমের মধ্যে কিছু ভাষা আছে। কি, কি ভাষা আছে আমরা একটু দেখব। কি, কি ভাষা আছে আমরা দেখব। ১ম এ আমরা দেখব কি? ভারতীয়, ভারতীয়। এরপরে? তারপরে হচ্ছে ইরানীয়, ভারতীয়, ইরানীয়। এরপরে হচ্ছে মিশরীয়, আরবীয়। মিশরীয়, মিশরীয়, আরবীয়। কি, কি আসলাম? ভারতীয়, ইরানীয়, মিশরীয়, আরব। এগুলো কিন্তু ভাষা ভাইয়া। অর্থাৎ এর নিচ থেকে যত কিছু আসবে সব ভাষা। মনে রাখবা। এখন তুমি মানে সহজে বোঝার কথা। আমি এখানে কোন ভাষা নিয়ে আলোচনা করব বলো তো? কোনটা ধরে আগাবো বলো তো? ভারতীয়টা। কারণ আমরা ভারতীয় উপমহাদেশেই বাস করি। আমাদের বাংলাটা এখান থেকেই বের হবে। রাইট? এখন ভাইয়া খ্রিস্ট ২০০ পূর্বাব্দে, খ্রিস্ট ২০০ পূর্বাব্দে, ২০০ খ্রিস্ট পূর্বাব্দে কি হয়? আর্যরা ভারতবর্ষে আগমন করে। কারা আসে? আর্যরা। আর্যদের আগমন। ঠিক আছে? এটা মনে রাখবা। এই ধারাবাহিকতাটা বোঝার জন্য মনে রাখবা। আর্যরা আসে ভারতবর্ষে আসে শাসন করার জন্য। ঠিক আছে? তো তখন যে ভারতীয় ভাষাটা আছে, আর্যরা কিন্তু অনেক পশ ছিল, অনেক উন্নত মানের একটা জাতি ছিল। ওদের যে ইতিহাস, ঐতিহ্য বলো অনেক উন্নত। তারা বই পুস্তক লেখালেখিতে বলো, বিভিন্ন কিছু বানানো হইছে ওনাদের দ্বারা। এটা মানে তারা সেই সময় ছিল একেকটা মানে কি বস। যতগুলো দেশ আছে তার মধ্যে যতগুলো আছে গোত্র আছে তাদের মধ্যে। তো সেজন্য ভারতীয় আসছে। এসে তারা তো অবশ্যই একটা ভাষাতে প্রভাব ফেলবে। কারণ তারা আর্য। রাইট? তো ভাষাটা ভারতীয় ভাষাটার নাম রূপান্তরিত হয়ে যায় ভারতীয় আর্য ভাষা। ভারতীয় আর্য ভাষা। অরিজিনাল কিন্তু এটা। আর্য ভাষা। ঠিক আছে? তাহলে ভাষাটার নাম হয়ে যায় কি? ভারতীয় আর্য ভাষা। তোমাদেরকে আমি একটু আগেই বললাম, এরা ছিল পশ জাতি। এরা ছিল পশ জাতি। ঠিক আছে? তো এরা কি করে? এরা চিন্তা করলো যে আমরা একটা ভাষায় কথা বলবো, আরেকটা ভাষায় লিখবো। মানে চিন্তা করো ভাই, মানে গাঁজা এমন লেভেলের খাইছে এরা। মানে পোলাপানদের পেইন দেওয়ার সব ব্যবস্থাটা করে গেছে। আমরা একটা ভাষায় শিখতে পারি না। আর ওরা একটা ভাষায় কথা বলবে, আরেকটা ভাষায় লিখবে। ভালো কথা। এখন কি করা যাবে, তাই না? তো ভারতীয় আর্য ভাষাটাকে আমরা ২ ভাগ করব। যে ভাষায় কথা বলবে সেটাকে হলো প্রাকৃত ভাষা। সেটাকে আমরা বলব প্রাকৃত, প্রাকৃত
ভাষা। এবং যে ভাষায় লিখবে সেটাকে বলবো হচ্ছে সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা। প্রাকৃত ভাষা আমি এখানে ছোট্ট করে লিখে দেই। এটা হচ্ছে কথা বলার জন্য। কথা বলার জন্য লিখলাম। কথা বলার জন্য। আর সংস্কৃত ভাষাটা হচ্ছে লেখার জন্য। লেখার জন্য। ঠিক আছে? মনে রাখবা। এটা হচ্ছে কথা বলার জন্য, আর এটা হচ্ছে হলো লেখার জন্য। ঠিক আছে? তো প্রাকৃত ভাষা এবং সংস্কৃত ভাষা ২ টা ভাষার রূপ বিভাগ হইল কি কেন হইল? কারণ তাদের একটা posh-ness প্রকাশ করার জন্য একটায় কথা বলবো, একটায় লিখবো। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তুমি কথা বলো যাই করো আমার কোনো যায় আসে না। কিন্তু ভাইয়া এখন সমস্যাটা হইছে। আমি এখানে বাকিটা লিখে দেব? এখানে লিখি বাকিটা। এখন যেটা সমস্যা হইছে ভাইয়া, এলাকাটা তো অনেক বড়। ভারতবর্ষ তো আর তখন বিশাল ছিল। ভারতবর্ষ তো বিশাল ছিল। তো ভারতবর্ষ তো অনেক বড়। প্রাকৃত। আমি এটাই লিখলাম। এটাই এখানে লিখলাম। ভারতবর্ষ তো ভাইয়া বিশাল বড়। সে কারণে মানুষ যে কথা বলে, মানুষ তো লেখার থেকে তখন তো শিক্ষিতর থেকে কথা তো নরমালি সবাই বলতে হয় কমিউনিকেশন এর জন্য। তো কথা বলার জন্য আসলে আম ভাষাটার একটু মানে বিকৃত ঘটে বা রূপান্তরিত ঘটে হয়ে যায় ২ টা ভাষা। যেমন চট্টগ্রামের ভাষার সাথে নোয়াখালীর ভাষার কোনো মিল নেই। বাট ২ টাই বাংলা ভাষা। ঐরকম। একটা আছে মাগধী প্রাকৃত, একটা গৌড়। ২ টাই প্রাকৃত, ২ টাই প্রাকৃত ভাষা বাট একটা হচ্ছে মাগধী। অঞ্চলভেদে। মাগধী প্রাকৃত। একটা হচ্ছে মাগধী প্রাকৃত, আরেকটা গৌড়ীয় প্রাকৃত। গৌড়ীয়, গৌড়ীয় প্রাকৃত। ওকে ভাইয়া আমি বুঝলাম। তাহলে মাগধী প্রাকৃত এবং গৌড়ীয় প্রাকৃত। এটা ভাগ হইছে কেন? অঞ্চলের জন্য। ঠিক আছে? অঞ্চলের জন্য। এখন ভাইয়া যেহেতু অঞ্চলের জন্য ভাষাটা বিভাগ হয়ে গেছে, তখন কি হয় জানো? এটা তো বেশি পশ ছিল। এরাই বেশি পশ ছিল। তাদের এর বাচ্চা-কাচ্চা আস্তে এরা বেশি পশ হয়ে গেছে। যেমন আমরা ধরো Gen Z। আমরা হলাম Gen Z। আমাদের ক্ষেত্রে কি হবে জানো? আমাদের যা বাচ্চা-কাচ্চা আমাদের নাতিগুলো আছে, ওদের অবস্থা কি হবে দেখো। আলফা জেনারেশন এরপর আর কি জেনারেশন আসবে। ওরা ধরো পশের ডিব্বা হয়ে যাবে। পশ স্কোয়ার হয়ে যাবে। মানে তখন চিন্তা করো ওরা আসলে কি যে বের করে ভাই। আমি Gen Z আমি পোলাপান Gen Z পোলাপান বাট Gen Z অনেক ভাষা আমি বুঝি না। কি বাডি এটা সেটা আরো অনেক কিছু বলে। একবার চিন্তা করো। ঠিক এরকম হয়ে যায় মাগধী ভাষাটা বিকৃত হয়ে যায়। আমি এখানে ছোট্ট করে লিখে দেব ভাষা বিকৃত হলে তাকে বলা হয় অপভ্রংশ। অপভ্রংশ। ভাষা বিকৃত হলে তাকে বলে অপভ্রংশ। ঠিক আছে? তাহলে মাগধী ভাষাটা বিকৃত হইছে। মাগধী ভাষাটা বিকৃত হয়ে গেছে মাগধী অপভ্রংশ। অপভ্রংশ। গৌড়ীয় ভাষাটা বিকৃত হয়ে কি হইছে? সিম্পল জিনিস। গৌড়ীয় অপভ্রংশ। নোট করে ফেলাও সবাই। মাগধী অপভ্রংশ এবং গৌড়ীয় অপভ্রংশ। ওকে ভাইয়া। এবং এখান থেকে মূলত আমাদের আসে বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী। এখান থেকে আসে আমাদের মূলত কি? বঙ্গ কামরূপ। ঠিক আছে? এবং এই বঙ্গ কামরূপী থেকে বাংলা আসে আর ২-১ টা ভাষা আসে। বাট আমরা মূলত বাংলাটাই দেখলাম। আমাদের আলোচনায় যেহেতু বাংলা, বাংলাটা দেখলাম। দেখছো? ইজি না? আমি ইজি করে দিছি কিন্তু। একটু খেয়াল করে আমি বলি। তোমাদের এখানে কি আসলো দেখো? ইন্দো ইউরোপীয় যে ভাষা বংশটা আছে, এখান থেকে আমার ২ টা সাব ভাষা বংশ আসলো। সাব সেক্টর যেটাকে বলে। আসলে কেন্তম এবং শতম। এবং কেন্তমে আমাদের আলোচনা নাই। কারণ কেন্তম থেকে আমাদের ভাষাটা সৃষ্টি হয়নি। আসছে শতম থেকে। তো শতমটাকে আমরা আলোচনা করলাম। ৪ টা ভাষা শতমের আন্ডারে আছে। শতমের মধ্যে ৪ টা ভাষা আছে। ভারতীয় আছে, ইরানীয়, মিশরীয়, আরব। এখন ভারতীয় থেকে মূলত আমাদের ভারতীয় আর্য ভাষাটা আসছে এবং ভারতে যখন আর্যরা আসে দখল করার জন্য ২০০ খ্রিস্টপূর্বাব্দে আসছে কিন্তু অনেক আগে। তখন আসার কারণে ভারতীয় যে ভাষাটা সেটা বিকৃত হয়ে যায় সরি ট্রান্সফর্ম হয়ে যায় ভারতীয় আর্য ভাষা। এরা বেশি পশনেস দেখাতে গিয়ে এরা মূলত চিন্তা করলো আমরা একটা ভাষায় কথা বলবো আর একটা ভাষায় লিখবো। সেজন্য এটা চিন্তা করলো আমরা কথা বলবো প্রাকৃত ভাষায়, লিখবো সংস্কৃত ভাষায়। ভালো কথা। এবং আমি এখানে আরেকটা এমসিকিউ তোমাদের বলে দিই। একটা এমসিকিউ তোমাদের বলে দিই সেটা হলো কোথায় লিখে দেব? এখানে লিখে দিই, হ্যাঁ? আ আচ্ছা এখানে প্রাকৃত ভাষা। ডক্টর ডক্টর সুনীতি কুমার, ডক্টর সুনীতি কুমারের
আমি পদবিটা দিলাম না সংক্ষেপে লেখার জন্য। ডক্টর সুনীতি কুমারের মতে বাংলা ভাষার সৃষ্টি ডক্টর সুনীতি কুমারের মতে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে হচ্ছে মূলত ডক্টর সুনীতি কুমারের মতে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে দশম শতকে মাগধী প্রাকৃত থেকে। দশম শতকে মাগধী মাগধী প্রাকৃত থেকে প্রাকৃত থেকে। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, এখান থেকে এমসিকিউ আসবে। ডক্টর সুনীতি কুমারের মতে একটু হিজিবিজি হইছে, বুঝায় নিও। ডক্টর সুনীতি কুমারের মতে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে দশম শতকে মাগধী প্রাকৃত থেকে। দশম শতকে মাগধী প্রাকৃত থেকে। এরপরে আরেকটা আছে, যেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ মোহাম্মদ শহীদুল্লাহ দাদু, আমি বলি শহীদুল্লাহ দাদু, ঠিক আছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দাদুর মতে সপ্তম শতকে সপ্তম শতকে এই যে আমাদের এটা ছিল হচ্ছে মাগধী প্রাকৃত, আর এটা ছিল গৌড়ীয় প্রাকৃত থেকে। এটা হচ্ছে গৌড়ীয় 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 প্রাকৃত থেকে গৌড়ীয় প্রাকৃত থেকে মূলত বাংলা ভাষার জন্ম। এই ২ টা এমসিকিউ অনেক ইম্পোর্টেন্ট। জায়গা নেই এজন্য আমি লিখতে পারলাম না, ঠিক আছে? ডক্টর মোহাম্মদ তাহলে সুনীতি কুমারের মতে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে দশম শতকে মাগধী প্রাকৃত থেকে, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম শতকে গৌড়ীয় প্রাকৃত থেকে। তো আমরা যেখানে ছিলাম, ২ টা ভাষা ভাগ হয়, ভালো কথা। দেন এই যে আমাদের যে প্রাকৃত ভাষাটা, এখান থেকে আসলে অঞ্চল ভেদে অঞ্চলের জন্য ভাষা ২ টা হয়ে যায়। একটা মাগধী প্রাকৃত, একটা গৌড়ীয় প্রাকৃত। তো ভাষাটা বিকৃত হয়, হয়ে যায় মাগধী অপভ্রংশ। গৌড়ীয় প্রাকৃতটা ভাষা বিকৃত হয়ে যায় গৌড়ীয় অপভ্রংশ। আর অপভ্রংশ কি ভাইয়া? ভাষা বিকৃত হলে তাকে আমরা বলব অপভ্রংশ। সবকিছুর একটা নাম থাকে, রাইট? তো এই ডক্টর সুনীতি কুমারের মতে তিনি বলেছেন যে আমাদের যে ভাষাটা আসছে, কেন আমি ২ টা থেকে একটা আনছি? কারণ ২ টা মত। যারা ডক্টর সুনীতি কুমারকে ফলো করেন, তারা বলবে দশম শতকে মাগধী প্রাকৃত থেকে, অর্থাৎ প্রাকৃত, মাগধী অপভ্রংশ, দেন বঙ্গকামরূপ। খেয়াল করো। প্রাকৃত, প্রাকৃত, মাগধী অপভ্রংশ, দেন বঙ্গকামরূপী। আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে ফলো করবে, সে চিন্তা করবে সপ্তম শতকে মূলত প্রাকৃত থেকে গৌড়ীয় প্রাকৃত থেকে গৌড়ীয় অপভ্রংশ, গৌড়ীয় অপভ্রংশ থেকে বঙ্গকাম। সেখানে ২ টা দেয়া হইছে। ঠিক আছে? তো মূলত বঙ্গ-কামরূপী থেকে বাংলা ভাষা সহ আরো অসমীয়া, উড়িয়া এগুলা ভাষা সৃষ্টি হয়। বাট আমাদের আজ জানার বিষয় হচ্ছে ইন্দো ইউরোপীয় থেকে কিভাবে বাংলা ভাষাটা আসলো। আশা করি ভাষা বংশটা তোমরা বুঝতে পারছো। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। তো চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে বের করতে পারো বা এটা নোট করে সুন্দর মতো রেখে দিতে পারবা। বাংলার যে বাংলা ব্যাকরণের এসএসসি লেভেলের বাংলা ব্যাকরণের যে পড়াটা ছিল ১ম পরিচ্ছেদ, ঠিক আছে? ১ম পরিচ্ছেদটা যে ছিল ভাষা ও বাংলা ভাষা। যতটুকু জানা দরকার তার থেকেও আমি বেশি দিয়েছি। এবং এর বাইরে কোনো এমসিকিউ হবে না। এর বাইরে কোনো এমসিকিউ আসবে না। ঠিক আছে? সুন্দর করে ক্লাসটা করবা, নোট করবা এবং মোস্ট ইম্পোর্টেন্ট যেটা, তুমি যেখান থেকে পারো, আল্লাহর দুনিয়ার যেখান থেকে তুমি পারো এমসিকিউ প্র্যাকটিস করবা। এমসিকিউ প্র্যাকটিস করবা। যদি এমসিকিউ প্র্যাকটিস করো এটা কোনো কিছুই না। সবথেকে ইজি একটা পরিচ্ছদ। আমি সে কারণে হয়তোবা অনেকের এটা বোরিং লাগতে পারে। বাট পড়াটা আমি যথেষ্ট চেষ্টা করেছি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। যাতে তোমরা সুন্দর করে এগুলা শিখতে পারো। তোমাদের সমস্যাটা হলো বাংলাটা তোমরা পড়তে চাও না। বোরিং লাগে বা এতটা ব্যাকডেটেড বা এতটা গুরুত্ব দিতে মন চায় না। বিষয়টা তো প্যারা নাই। আজকে আমরা ১ম পরিচ্ছেদটা শিখলাম। ইনশাআল্লাহ ধীরে, ধীরে পুরো বইটা আমরা শেষ করে ফেলবো এবং ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করবা। কমেন্টে জানাবা যে ক্লাসে আমার কি ইমপ্রুভমেন্ট দরকার, কোথায় ভুল হচ্ছে, কিভাবে পড়ানো উচিত। তোমরা কি চাও? তোমাদের মনের কথাটা তোমরা কমেন্টে করবা। যদি ক্লাস ভালো না লাগে ডিসলাইক দিবা। যদি ভালো লাগে লাইক দিবা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা কেন? তোমাদের স্বার্থে। তোমরা যদি এফবিএম ক্লাসরুমটাকে সাবস্ক্রাইব না করো তাহলে তোমাদের ক্লাস কার জন্য দিচ্ছি? তোমাদের জন্যই তো ক্লাসগুলো দেয়া হচ্ছে। এগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আমি ওমর ফারুক আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।